বাবরি মসজিদ যারা ভাঙলো, হুমায়ুন কবির কেন তাদের সঙ্গে যোগ দিল, তাদের দলে যোগ দিল কেন? রফিকুল ইসলাম আরামবাগ টিভির হাওয়া মোড়ক একটা ডিবেটে আমার সাথে বসছিল, এমন ভাবে মানে ডিবেটে এমন ভাবে জামা কাপড় খুলে দিয়েছে, পরের দিন থেকে আর কোনো ডিবেটে যায় না। শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয়, আপনাকে যদি মানানি নোটিশ পাঠায়, আপনি আমার নাম বলবেন, আপনার কোনো দায়িত্ব নেই। শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয়, নারদায় প্রমাণিত চোর, সারদায় রেজিস্টার চোর, এর বাইরে ত্রিপল চুরি। জননেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবেন না ভাইপো হিসেবে দেখবেন? নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে যিনি আছেন সোমনাথ বিশ্বাস বাবু, যিনাকে আপনারা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যিনি ঝড় তুলছেন বর্তমানে, রাজনৈতিক সমালোচনা সঙ্গে যুক্তিতর্ক সঙ্গে এভিডেন্স এগুলো নিয়ে যিনি কথা বলেন, হাওয়ায় কথা উড়ান না, বাকিদের মতো গলা ফাটিয়ে চেঁচান না, সেই সোমনাথ বাবুকে আজকে আমরা ডেকেছি। উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। সোমনাথ বাবু, আপনাকে স্বাগত। নমস্কার। তো যেটা আমরা দেখলাম যে গত 1 বছর বা 11 মাস হবে, 7ই সেপ্টেম্বর বা অক্টোবর 2024 আপনি ইউটিউব চ্যানেল খুলেছিলেন। তো সেখান থেকে আজকে আপনার সাবস্ক্রাইবার কাছাকাছি 1,23,000 বা 24,000, এবং আপনার ভিউ এখনো পর্যন্ত হিস্ট্রিক্যাল অনুযায়ী যে 3,96,00,000 মতো টোটাল ভিউজ আছে। তো এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? দেখুন, এই জার্নিটা, ইউটিউব চ্যানেলটা আমি কার্যত শখের বসেই খুলেছিলাম। অনেকের ইউটিউব চ্যানেল আছে, আমারও একটা থাকবে, মানে ওরকম কিছু ভেবেচিন্তে খুলিনি। আপনি যে সময়কালটা বলছিলেন, তখন আরজিকর আন্দোলন একদম মধ্য গগনে সূর্য। তার আগে আমি দীর্ঘদিন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করেছি, মানে ফেসবুক, ইউটিউব চ্যানেল। তখন আমি চাকরি করতাম আর কি, বিভিন্ন আচ্ছা, সংস্থাতে। আমি সোশ্যাল মিডিয়াতে আমি একটা সময় বুঝেছিলাম, আমি এবং আমার কিছু সঙ্গী, আমার শুরুটা হয়েছিল, হাতে কড়িটা হয়েছিল প্রিন্ট মিডিয়া থেকে, মানে যেটাকে খবরের কাগজ বা নিউজ পেপার বলে, তারপর টেলিভিশন চ্যানেল মানে অডিও ভিজুয়াল। এরপরে একটা সময় 2014 সাল সম্ভবত আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে এবার ডিজিটাল মিডিয়া যাই। আচ্ছা, সেই সময় ফেসবুক, ইউটিউব এসছিল, অ্যান্ড্রয়েড ফোনও সবে সবে আসা শুরু হয়েছিল, কিন্তু ব্যাপক হারে ব্যাপক ফিচার তার মধ্যে ছিল না। তারপরে আমরা রিস্ক নিয়েছিলাম, কারণ আমরা দেখেছিলাম বিশ্বের যে কোনো উন্নত দেশে এখন আর দেখবেন, এখন তাদের ম্যাগাজিন সেগুলো ডিজিটালাইজড হয়ে গেছে। তো আমরা ভেবেছিলাম সেটাই ভবিষ্যৎ, যার জন্য এখন দেখবেন বিভিন্ন চ্যানেল, সোকল্ড মেন স্ট্রিম মিডিয়া, বেসিক্যালি গদি মিডিয়া, ঘন্টাখানেক গল্প দাদুর আসর, চোখে চোখ রেখে কুসুম ফাটানোর গল্প, হ্যাঁ, মানে ডব্বাজি, তাদেরও চ্যানেল কেউ আর দেখে না, টিভি চ্যানেল, আপনিও দেখেন না। এটা বাস্তব। এবারে তারাও বাধ্য হয়ে তাদের বিভিন্ন অনুষ্ঠানের, টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানের বিষয়গুলো কিন্তু ইউটিউব চ্যানেল বা ফেসবুকে ছোট ছোট করে ক্লিক করে দিচ্ছে, কারণ এটাই ভবিষ্যৎ। আর যেখানে আমার চ্যানেল খবরওয়ালা সোমনাথ, এটা আমি কার্যত শখের বসে, আরজিকর আন্দোলন 2024 সালে, তখন সেপ্টেম্বর মাস, বুঝতে পারছেন, মানে তোলপাড় অবস্থা, রাজ্য রাজনীতি বলুন, রাজ্যে বলুন, সেই সময় আমি করেছিলাম। এবং আমি দেখলাম যে যে ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে হয় মাত্র 72 ঘন্টার মধ্যে, সেই ক্রাইটেরিয়া গুলো আমার পূরণ হয়েছিল। হয়তো ফেস ভ্যালুটা ছিল, কারণ তার আগে আমি দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া কাজ করতাম বলে। আচ্ছা, সর্বোপরি এই জার্নিটা কতটা কঠিন ছিল? না, আমার কাছে কঠিন সেই অর্থে ছিল না। দেখুন, সবকিছু, সব লড়াই, সবকিছুই কঠিন। আমি শূন্য থেকে শুরু বারবার করেছি, আমি বারবার শূন্য থেকে শুরু করেছি। কিন্তু এই বিশেষ করে এই চ্যানেল, যে চ্যানেলের কথা আপনি বললেন দর্শকদের যে ভালোবাসা পেয়েছে, আমি মনে করি আমি একা খবর হলো না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি দর্শক, এই 1,25,000 সাবস্ক্রাইবার, এবং এটা অল টাইম রেকর্ড। অনেকের সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার কম না ভিউয়ারও হয়তো আছে, কিন্তু দেখবেন কারো 7 বছরের পুরনো চ্যানেল, 8 বছরের পুরনো চ্যানেল, আমার 10-11 মাসের চ্যানেল। এটা একটা রেকর্ড, মানে হয় না। ভগবানের আশীর্বাদ বলুন, আপনাদের আশীর্বাদ বলুন, মানুষের ভিউয়ারদের বলুন। এবং আমি বারবার একটা কথা বলি, আমার নিজের কোনো পরিবার নেই, আমি বাংলার প্রত্যেকটি পরিবারের সন্তান, এবং প্রত্যেককে আমি খবরওয়ালা বলে মনে করি। আমি মনে করি ক্যামেরার উল্টো দিকে যারা থাকেন, জনতা জনার্দন, তারাই কিন্তু ভিউয়ার্স। যদি তারা না থাকতো, দেখতেন এই যে আপনার ইন্টারভিউ আপনি দেখতাম আর আমি দেখতাম, আমি দেখবো। যদি তারা না থাকে, তারাই সব, তাদের আশীর্বাদ, তাদের কৃতজ্ঞতা, তাদের ভালোবাসা। কন্টেন্ট যদি আপনার সলিড থাকে, মানুষের যদি আপনি মনে ভরসা জোগাতে পারেন, মানুষ আপনার খবর দেখবে। একদম। তো যেটা বলার, আপনার বেশিরভাগ কন্টেন্ট আমরা দেখি পলিটিক্স এবং জনসচেতনতামূলক,
তো আজকে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার কি দৃষ্টিভঙ্গি রয়েছে? দেখুন, এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ না, মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বাউন্ডারির মধ্যে এই মুহূর্তে আজকের দিনে এই সময় যখন আপনার সঙ্গে আমি সাক্ষাৎকারে কথা বলছি, এই মুহূর্তে ভারতবর্ষের প্রথম 3জন যদি সিনিয়র পলিটিশিয়ান থাকেন, প্রথম 3জন যদি ধুরন্ধর পলিটিশিয়ান থাকেন, তার মধ্যে কিন্তু মমতা ব্যানার্জি একজন। এবং বলা যায় নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি দুজনেই কার্যত সমকক্ষ। এর বাইরে আর যারা আছেন তারা কিন্তু এদের থেকে কর্মক্ষেত্রে বলুন বা রাজনীতিতে বলুন বয়সেও জুনিয়র, অভিজ্ঞতাতেও জুনিয়র। আরেকজন আছেন ওনাদের সমকক্ষ, নীতিশ কুমার, হ্যাঁ, যার কোনো গ্রহণযোগ্যতা নেই। ওনাদের সমকক্ষ মানে যদি বয়সের কথা বলেন, মানুষ পল্টু বাম হিসেবেই চেনেন। এনসিপি শরদ পাওয়ার আছে, হুম। তিনিও কার্যত কি বলবো, তিনিও কার্যত সিনের বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এই সময়, এবং তাদের দুজনের মধ্যেই মূলত সর্বভারতীয় স্তরেও লড়াইটা কিন্তু তাদের দুজনের মধ্যে। এই বিভিন্ন ইস্যু নিয়ে এখন পার্লামেন্টে সেশন চলছে। দেখবেন কংগ্রেস তো সেই অর্থে সারা ভারতবর্ষের কনটেক্সটে প্রধান বিরোধী দল। হুম। দেখবেন কংগ্রেসের লোকে বেশি কথা বলছে না, সংসদে সরব হচ্ছে তৃণমূলের এমপিরাই। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো নরেন্দ্র মোদীর থেকেও তাকে এগিয়ে রাখবো। হুম। নরেন্দ্র মোদীও নিশ্চয়ই তার জায়গা থেকে তিনি দক্ষ, যোগ্য, কিন্তু এগিয়ে রাখবো একটা জায়গা থেকে। মমতা ব্যানার্জির হিস্ট্রিটা আপনি দেখুন। একটা মহিলা হয়ে, একজন মহিলা হয়, আপনি দেখুন, উনি 7 বারের এমপি, হুম, 7 বারের এমপি, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, প্রথম মন্ত্রী ছিলেন রাজীব গান্ধীর যখন প্রধানমন্ত্রী ছিলেন, 3 বারের মুখ্যমন্ত্রী, 4 বারের মুখ্যমন্ত্রী হওয়ার পথে। ফলে ওনার মতো দক্ষ পলিটিশিয়ান কেই আছে। আপনাকে একটা উদাহরণ দিই, আপনাদের মনে থাকবে যে সময় অপারেশন সিন্দুর, ওই সময়টাতে হুম, পাঞ্জাব পাকিস্তান বর্ডার, সেই সময় আমাদের একজন বিএসএফ, যার বাড়ি চুচুড়াতে, হুগলির চুচুড়াতে, তিনি কোনো কারণে ভুলবশত ইন্ডিয়ার কিছু বর্ডার আছে, দেখবেন সেখানে ফেন্সিং বা কাঁটাতারের বেড়াগুলো এমন ভাবে থাকে, অনেক সময় ভুলবশত অনেকে ওপারে চলে যায়। আচ্ছা, এবং ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার না, ইন্ডিয়া নেপাল বর্ডার না, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, সেই বর্ডার ক্রস করে আমাদের সেই বিএসএফ জওয়ান, যার বাড়ি কিনা চুচুড়াতে, আমাদের হুগলির চুচুড়াতে, তিনি চলে গিয়েছিলেন এবং পাক রেঞ্জার্সের হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবার আপনি ইতিহাস ভেবে দেখুন, কুলভূষণ টুলভূষণের ইতিহাস ভেবে দেখুন, পাকিস্তানের হাতে কোনো গ্রেপ্তার হওয়া মানে সে গুম হয়ে গেল আর কোনোদিন আসবে না। আসবে না। মমতা ব্যানার্জি ওনার ওয়াইফকে ফোন করে বলেছিলেন, মমতা ব্যানার্জি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে নেই, মমতা ব্যানার্জি কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা রয়েছে তারা কিন্তু মমতা ব্যানার্জির রাজনৈতিকভাবে শত্রু। হ্যাঁ, মমতা ব্যানার্জি তার ওয়াইফকে, অন্তঃসত্ত্বা ওয়াইফকে উনি কথা দিয়েছিলেন 1 সপ্তাহের মধ্যে আপনার হাজবেন্ড ফিরে আসবে, এবং 1 সপ্তাহের মধ্যেই হাজবেন্ড ফিরে আসছিল। তাহলে একজন ভদ্রমহিলা রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে কতটা দক্ষ, কতটা নেটওয়ার্ক থাকলে এই কাজটা তিনি হতে পারে। এটা করতে পারেন এবং কথা রাখতে পারেন, এবং কথা দিয়ে কথা রাখার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি বলেন দুয়ারে রাশন দেয়, দুয়ারে ভাষণ দেয় না শুভেন্দু অধিকারীর মতো, ঠিক আছে? ফলে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 100 হয়, দেখবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি বোর্ডের যখন রেজাল্ট বেরোয়, দেখবেন র্যাঙ্কিং গুলো দেয়, প্রথম 10 জনের কারোর মধ্যে কারোর পার্থক্য থাকে না। দেখবেন যে ফার্স্ট হলো, র্যাঙ্কিং 1 হলো, আর যে 2 হলো, তার মধ্যে 0.25% ডিফারেন্স। ডিফারেন্স থাকে। ফলে আরেকবার পরীক্ষা হলে দেখবেন যে 7th হয়েছে, সে হয়তো ফার্স্ট হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকি রাজনৈতিক ব্যক্তিত্বদের ডিফারেন্সটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি 100 হয়, বাকিরা সবাই 50-এর নিচে। একদম বাস্তব কথা। পরের কথাই যাব। জননেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ মন ভরে ভালোবাসা দিয়েছেন। জননেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখবেন, কি ভাইপো হিসেবে দেখবেন? কি বলেন? জননেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবেন না ভাইপো হিসেবে দেখবেন? ভাইপোটা আবার কি কথা? যেটা বিরোধী, আপনি শুভেন্দু অধিকারীর মুখের, শুভেন্দু একটা অসভ্য টাইপের লোক, একটা অসভ্য টাইপের লোক, না হিন্দু না মুসলমান, একটা দাঙ্গাবাজ লোক। শুভেন্দু অধিকারী কিছু ভাইপো কথাটা আপত্তি আছে? ভাইপো বলবেন না, আপনারও দাদার ছেলে থাকলে সেও আপনার ভাইপো, এটা কি অসভ্যতা? ভাইপোর কথা বলবেন না। শুভেন্দু অধিকারী এটা আমদানি করেছে শুভেন্দু অধিকারী, নারদায় প্রমাণিত ক্রিমিনাল, প্রমাণিত আসামি। নারদে যেটা চালাবেন, শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয়, আপনাকে যদি মানানি নোটিশ পাঠায়, আপনি আমার নাম বলবেন, আপনার কোনো দায়িত্ব নেই। শুভেন্দু অধিকারী যদি বাপের বেটা হয়, নারদায় প্রমাণিত চোর, সারদায় রেজিস্টার চোর, এর বাইরে ট্রিপল চুরি। আপনি জানেন সুদীপ্ত সেন, সেই ভিডিও আপনাকে আমি দিয়ে দেবো, আপনার আমার চ্যানেল করলেও দেখবেন। সারদার চিটিংবাজ মেন অ্যাকিউজড সুদীপ্ত সেন আমাকে এক্সক্লুসিভলি বলেছেন, দেখবেন আপনার দর্শকদের দেখাবেন, আমাকে এক্সক্লুসিভলি বলেছেন সুদীপ্ত সেন যে শুভেন্দু অধিকারী তার কাছ থেকে টাকা নিয়েছে, শুভেন্দু অধিকারী তার কাছ থেকে টাকা নিয়েছে, আমাকে এক্সক্লুসিভলি বলেছেন সুদীপ্ত সেন। সারদা আচ্ছা, নগদে নিয়েছেন, ক্যাশে নিয়েছেন, ব্ল্যাকমেল করে নিয়েছেন, ঠিক আছে? আপনি একটা ফাজিল লোক। পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে অপদার্থ, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতার পর
সবচেয়ে অসভ্য, অভদ্র, অপদার্থ, অশিক্ষিত বিরোধী দলনেতার নাম হলো শুভেন্দু অধিকারী। তার মুখের ভাষাটা ওরম হবে না তো কেমন হবে? আপনি জানেন শুভেন্দু অধিকারী বাংলার মানুষের কথা বাদ দিন, তার বাবাকে হিংসা করে। 2009 সাল ইউপিএ গভর্নমেন্ট তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই গভর্নমেন্টের জোট সঙ্গী। প্রচুর সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এই বাংলা থেকে। তখন তখন 4টে না 5টা কেন্দ্রীয় সরকার, মানে কংগ্রেস ইউপিএ সরকার, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে ইতিহাসগুলো জেনে রাখুন। 4টে না 5টা মন্ত্রিত্বের অফার করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন শিশির বাবু সিনিয়র, শিশির বাবু কাঁথি থেকে জিতেছেন, আর শুভেন্দু অধিকারী এসএফআই করতো। আপনাকে বলে দিলাম, আচ্ছা, কাঁথি প্রভাত কুমার কলেজে এসএফআই করতো শুভেন্দু অধিকারী। তখন কাঁথি পুরসভার কংগ্রেসের চেয়ারম্যান শিশির অধিকারী। কেমন কুলাঙ্গার বেটা শিশির বাবুর, সেটা ভেবে দেখুন, যে নিজের বাবার নামটা ঠিক করে বলতে পারে না। একবার ও সবকিছুতে লেখা শিশির অধিকারী বাবার নাম, শুভেন্দু অধিকারী সন অফ শিশির অধিকারী, আর এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছে আমি মোদির বাচ্চা। কার বাচ্চা নিজেই জানে না, যাকে দেখছে তাকে বলছে রোহিঙ্গা, আর লুঙ্গি দেখলেই বলছে রোহিঙ্গা। আমি তো জানি শিশির বাবু বাড়িতে লুঙ্গি পড়ে, কোনদিন শুভেন্দু গিয়ে নিজের বাবাকে না বলে যাকে রোহিঙ্গা নিয়ে আসে। ওই লোকটির কথা বলছেন। আপনি বলুন তো, আপনি তো বিভিন্ন রকমের কাজকর্ম করেন, পরিযায়ী শ্রমিকরা বলছে পরিযায়ী শ্রমিকরা নাকি 5,000 টাকা পার ডে ইনকাম করে। 5,000 টাকা মানে কত? 30 দিনে 1.5 লাখ টাকা ইনকাম করে পরিযায়ী শ্রমিকরা। তাহলে কত বড় মূর্খ ভেবে দেখুন, 5,000-এর পিছনে কতগুলো শূন্য বসে সেটাইও জানে না। বলছে 1 লক্ষ রোহিঙ্গা বাদ যাবে। আজকের ডেটে দাঁড়িয়ে একজন রোহিঙ্গাকেও খুঁজে পায়নি নির্বাচন কমিশন, বলছে 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে। 1 কোটির পিছনে কতগুলো শূন্য যায় না, ওর মুখের ভাষা হবে না কেমন? তাহলে আপনি বলছেন অভিষেক, এবারে আপনাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন জননেতা। এবং এত অল্প বয়স অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি যদি ভুল না করি 38 বছর বয়স। 2011 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এসেছেন। ঠিক আছে, অনেকে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো সিপিএম এর অত্যাচার দেখেননি। আচ্ছা আপনাকে বলি, আপনার যা বয়স, আপনি গান্ধীজিকে দেখেছেন না, নেতাজিকে দেখেছেন না, আপনি ভারত স্বাধীনতা দেখেছেন না। তার মানে আপনি 15ই আগস্ট ভারতের পতাকা তুলবেন না? আপনি যদি পতাকা তুলতে যান, সেই সময় কেউ এসে যদি বলে এই তুমি তো 15ই আগস্টের সময় জন্মাও, তুমি কেন পতাকা তুলবে? তাহলে যে ছেলেটার বয়স সিপিএম আমলে, সিপিএম এর অত্যাচারে, সিপিএম এর শাসনকালে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, প্রথমে কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস হয়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মায়নি, বা জন্মালে একদম বাচ্চা ছেলে। তো সে কি করে দেখবে? এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কম অত্যাচারের সম্মুখীন হয়েছে। কেন জননেতা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? শুনুন, শুধু গায়ে মারলে হয় না, এখন আর কেউ নেতারা মার খায় না, এত সিকিউরিটি এসে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই ডেকে কখনো দিল্লিতে, কখনো নিজাম প্যালেসে, কখনো সল্টলেকের সিজিও কমপ্লেক্সে 8-9 ঘন্টা করে বসিয়ে রাখতো। এটা মানসিক যন্ত্রণা নয়? তার ওয়াইফকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফকে কোলে বাচ্চা নিয়ে ইডি সিবিআর সম্মুখীন হতে হতো, এরপরে তাদেরকে হেনস্থা করতে হতো। একদম, এটাও কম অত্যাচার নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্ত আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ম্যাচিওর পলিটিশিয়ান, এই অল্প বয়সে আগামী দিনে ভারতবর্ষের অন্যতম সেরা পলিটিশিয়ান হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কোনোদিন শাসন ক্ষমতা থাকুন বা না থাকুন, একজন পলিটিশিয়ান হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি ম্যাচিওর। শুভেন্দু অধিকারীর মতো বাবাকে দেখিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে নেতা হয়নি। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করবেন দেবাশিস পাহাড়িকে চেনে কিনা, সব এক্সক্লুসিভ দিয়ে দিচ্ছি আপনার চ্যানেলে। কাঁথি পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, এবং কাঁথি সমবায় ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, তার অন্যতম ডিরেক্টর দেবাশিস পাহাড়ি। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করবেন দেবাশিস পাহাড়িকে চেনা কিনা। শুভেন্দু অধিকারীর ডাক নাম হলো বুবাই। আচ্ছা, কত বড় কুলাঙ্গার! বাবা কংগ্রেসের চেয়ারম্যান আর ছেলে এসএফআই কাঁথি প্রভাত কুমার রায় কলেজের। ঠিক আছে, 2014 সাল থেকে তলে তলে বিজেপির সঙ্গে, অমিত শাহর সঙ্গে যোগাযোগ রাখতো। আপনি চাঁদে আর বাঁদরে এক করছেন। আচ্ছা, আর শুভেন্দু অধিকারী নিজে মুখে স্বীকার করেছে 7,000 টাকা নিয়েছে। ওই এই কাগজে মুড়িয়ে যেটা নিচ্ছিল না, ওটা ঝালমুড়ি ছিল না, ওটা টাকাই ছিল, সে স্বীকার করেছে নিজে মুখে। তো পশ্চিমবঙ্গের বঙ্গ রাজনীতিতে যেটা আমরা দেখছি, বিজেপি তাদের মুখপাত্র হিসেবে, বিজেপি পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দিলীপ বাবুকে সরিয়ে, সুকান্ত বাবুকে সরিয়ে, ইনাদেরকে সরিয়ে এখন মেন ফেস করাচ্ছেন শুভেন্দু বাবুকে নিয়ে হাঁটছেন। কিন্তু এই শুভেন্দু বাবু একটা মুখ্যমন্ত্রী মানে জনগণের মতো একটু শিক্ষিত, একটু সাজানো গোছানো, একটু ভদ্র আচরণ থাকবে। সেই জায়গায় পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যদি শুভেন্দু বাবুকে আমরা বিবেচনা করেও চলি, বর্তমানে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে সম্বোধন, কটাক্ষ সুরে খালা বলে সম্বোধন, এটাকে আপনি কি বলবেন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কার বাড়িতে গিয়ে 3 বাটি গোমাংস ভোজন করেছিল আর ভালো লেগেছিল বলে বকরিদের দিন আরো 3 বাটি বাড়িতে নিয়ে গিয়েছিল, এই গল্প আমরা সবাই জানি। শুভেন্দু অধিকারী ওসব নিয়ে আমাদেরকে বলবেন না, ঠিক আছে? শুভেন্দু অধিকারীর কাকে খালা বলছে, কাকে ফুফা বলছে, কেউ পাত্তা দেয় না। গায়ে মানে না আপনি মরণ। শুভেন্দু অধিকারী ভবিষ্যৎটা বলে রাখছে, আজকের অন রেকর্ড করে রাখুন।
2026 সালের এপ্রিল মে মাসে ভোট, ধরে নিলাম জুন মাসে যদি সরকার গঠন হয়, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, কোনো চেঞ্জ হবে না। বাংলার বিরোধী দলনেতা চেঞ্জ হয়ে যাবে, শুভেন্দু অধিকারী আর জিতবে না। লোডশেডিং অধিকারী ওর নাম, একদম গদ্দার অধিকারী, মির্জাফর অধিকারী। ঠিক আছে, এবার আপনি বলি, আপনার যে প্রশ্ন ছিল, শুভেন্দু অধিকারী হলো গায়ে মানে না আপনি মোড়ল। শুভেন্দু অধিকারী হলো তৃণমূলের লক্ষ্মী পেঁচা। ও যেখানে যেখানে যায় সেখানে সেখানে তৃণমূল বেশি বেশি ভোট পায়। গত বছর এরকম নভেম্বর মাসে দেখবেন 6খানা উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে মাদারিহাট যে আসনটি তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর জীবনে জিততে পারেনি, শুভেন্দু অধিকারী প্রচার করতে গেছে, সেখানে তৃণমূল কংগ্রেস জিতে গেছে, বিজেপির আসন, আলিপুরদুয়ারের মাদারিহাট। একদম সুতরাং শুভেন্দু অধিকারী হলো তৃণমূলের লক্ষ্মী পেঁচা। শুভেন্দু অধিকারী যত থাকবে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারের মতো ওই ইভিএম এর ভান্ডারও ভরে উঠবে। আর শুভেন্দু অধিকারী ভবিষ্যৎটা বলে দিচ্ছি, 2026 জুন মাসের পর শুভেন্দু অধিকারীর 2-3টে জায়গায় থাকবে, মিলিয়ে নেবেন আমার কথা, মিলিয়ে নেবেন আমার কথা। আইদার এই পার্ক সার্কাসে প্যাবলপে মানসিক চিকিৎসা কেন্দ্রে দেখতে পাবেন, অথবা দেখবেন কাঁথির খালপাড়ার বাড়ির পাশে ছেঁড়া জামা কাপড় পরে একা একা বিজেপির ঝান্ডা ধরে জয় শ্রীরাম করছে। অথবা ওর জন্য তৃণমূল, মমতা ব্যানার্জির মন খুব উদার, জানেন তো, মমতা ব্যানার্জির মন অত্যন্ত উদার। মমতা ব্যানার্জি কিন্তু ওদের পুনর্বাসন দেবে। আমি যেটা শুনছিলাম তৃণমূল যেটা ঠিক করেছে, মমতা ব্যানার্জির কথা তো আমি বলতে পারবো না, উনি একজন মুখ্যমন্ত্রী, কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেকের আলোচনা আমি শুনছিলাম, শুভেন্দু অধিকারীর জন্য 3টে স্পেস ঠিক করা আছে। শুভেন্দু অধিকারীকে একদম গঙ্গায় ফেলবে না তৃণমূল কংগ্রেস। একটা সময় তৃণমূল করতো তো, দেখবেন দক্ষিণেশ্বর সনাতনী হিন্দু তো, সনাতনী না বেসিক্যালি সোনা আর টুনি, আচ্ছা ঠিক আছে, সোনা টুনি। দেখবেন দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক আছে, কালীঘাটে স্কাই ওয়াক নতুন হয়েছে, ঠিক আছে, আর ওর বাড়ির পাশে দীঘার জগন্নাথ মন্দির হয়েছে। আচ্ছা, ওই 3টে জায়গায় খেপে খেপে ওই সাহাবুদ্দিনের বাড়ি 3 বাটি খেয়েছিল না, ওই 3টে বাটি নিয়ে আল্লাহকে নাম পার, ভগবানকে নাম পার, 2-4 পয়সা দিয়ে দে বাবা, ওই খেপে খেপে কোন দিন দেখবেন কালীঘাটে স্কাই ওয়াকের উপর বসে আছে, কোন দিন দেখবেন দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের উপর বসে আছে, আর কোন দিন দেখবেন নিজের বাড়ির পাশে ওই দীঘার জগন্নাথ মন্দিরের সামনে বসে আছে। এইটার ভবিষ্যৎ হবে। কিন্তু ওনাদের সম্পত্তি, প্রপার্টি, পেট্রোল পাম্প যা আছে, তো এটা তো কথার কথা গেল, কিন্তু সে অনুযায়ী তো ওই পরিস্থিতিতে কোনোদিনই যাবে না, সম্ভব নয়। খুব বেশি হলে পলিটিক্যাল গ্রাউন্ড থেকে উনি, পলিটিক্যালি আমি যা বলছি পলিটিক্যালি বলছি, পলিটিক্যাল ভিখারি হবে, পলিটিক্যাল ভিখারি। আগে জিজ্ঞেস করুন তোর ভাইয়ের বিয়ের দিনও বাড়ি ছিল না কেন, ওকে জিজ্ঞেস করুন না, ভাইয়ের বিয়ের দিনও বাড়ি ছিল না কেন। ওর ভাইয়ের বিয়ের দিন, সৌমেন্দুর বিয়ের দিন, ওর ভাইয়ের বিয়ের দিনও বাড়ি ছিল না কেন, এটাকে ওই প্রশ্নের উত্তর, অনেক কিছু উন্মোচন হচ্ছে পরে ওই প্রশ্নের উত্তর আগে দিক। ওর ভাইয়ের বিয়ের দিনও কেন সন্দেশখালীতে গিয়েছিল? ওর ভাইয়ের বিয়ে হচ্ছে কাঁথিতে, ঠিক আছে, আরো সন্দেশখালীতে বসে আছে, কি করতে গেছিল সন্দেশখালীতে, জিজ্ঞাসা করবেন। এই প্রশ্নের উত্তর দিলে বাকিটা পরের দিন আপনাকে অন্য একটা অনুষ্ঠানে বলবো। আচ্ছা, পরের কোশ্চেনে আসছি। আমাদের মুর্শিদাবাদের বাবরি মসজিদ, তার শিলান্যাস, ভিত্তি স্থাপন, একই সাথে মুখ্যমন্ত্রীর হাত ধরে দীঘায় জগন্নাথ মন্দির, এবং সরকারি তহবিল থেকে বা সরকারের পজিশন থেকে নিউ টাউনে মন্দিরের জন্য জায়গা দেওয়া, তো এই সমস্ত কিছুকে কি হিসাবে দেখছেন বা কিভাবে দেখছেন? মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা নিয়ে কারোর কোনো আপত্তি হওয়ার কথা না। ভারতবর্ষ হলো, আপনারা শুনবেন, ছোটবেলা ইতিহাসে পড়বেন, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মুর্শিদাবাদে কোনো বাবরি মসজিদ হবে না, ওখানে দেখবেন 1 বছর বাদে গরু চলবে। হুমায়ুন কবিরকে আমি হারে চিনি, ও আমাকে হারে চেনে, আমাকে একবার ফোন করেছিল, আচ্ছা, ফোন করে বড় বড় লেকচার মারছিল, সে রেকর্ডও আপনাকে দিয়ে দেবো। উল্টো দিক থেকে এমন দমকা হাওয়া দিয়েছি, ম্যাও করছিল। এই হুমায়ুন কবির হলো গিরগিটিকে হার মানাবে, হুমায়ুন কবির হলো গিরগিটিকে হার মানাবে। কিছু কিছু মাল আছে, দেখবেন বিজেপি প্রত্যেকবার ভোটের আগে একটা করে মাল ছেড়ে দেয়। আচ্ছা, এর আগে দেখবেন ওই নওশাদ সিদ্দিকীকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এবার দেখবেন হুমায়ুন কবিরকে ছেড়ে দিয়েছে। বিজেপি ভাবে এদেরকে দিয়ে মুসলিম ভোট কাটাবে, আসলে নিজেরাই ভোট কাটা হয়ে যাবে, ওসব করে লাভ নেই। হুমায়ুন কবিরের ইতিহাসটা বলে শুনুন। বাবরি মসজিদ কেন হবে? বাবরি মসজিদ কেন হবে? হুমায়ুনের বাবার নাম বাবরি ছিল, বাবর ছিল বলে বাবরি মসজিদ কেন? হুমায়ুন অন্য কোনো নাম দিতে পারতো। মসজিদ করতে কে বারণ করেছে? নামে অসুবিধা, আপনি বাবরের ইতিহাস পড়েননি? বাবরের ইতিহাসে আপনি বাবরের ইতিহাস, আপনি তো একজন মুসলিম, আপনার মনে হয় বাবরি মসজিদ নামটা ঠিক? মানে সেটা তো বিতর্কিত বিষয় ছিল। ইতিহাস ওই বাবরি, উত্তরপ্রদেশে বাবরি করছি না, বাবরের ইতিহাসটা দেখুন। বাবরি মসজিদ, বাবররা হলো বিদেশি, তারা পাঠান, মোগল, এই দেশে এসে তারা অত্যাচার করেছে, কেন অন্য কারোর নাম দিলে হতো না? কোন দিন তো দেখবেন মির্জাফর মসজিদ নাম দেবো, পরের দিন বলবো আমি আর একটা মসজিদ করবো, মির্জাফর মসজিদ। বলছেন তাহলে বাবরি মসজিদ নাম না দিয়ে শাহজাহান মসজিদ নাম দিলে কি আপনারা মেনে? না, শাহজাহান আমার মেনে নেওয়াটা বিষয়, সেটাও তো মুঘল কে কার জায়গায়, আমার মেনে নেওয়াটা বিষয়, কারোর নামই দেওয়া উচিত না। মসজিদ জামে মসজিদ হবে, মসজিদ হবে। হুমায়ুন কবির তার বাবার নামে মসজিদ করতে পারে, কে বারণ করেছে? বাবা স্মৃতির উদ্দেশ্যে মসজিদ। তাহলে প্রবলেমটা কি? একটা লোক যে জীবনে নামাজ পড়েনি, জানো না, কোনোদিন নামাজ পড়েন, জানেনি না, দেখবেন নামাজ পড়েনি কোনোদিন, মুসলিম মহিলারা বলছে, যে বার্ড ড্যান্সারের সঙ্গে উঠে স্টেজে নাচে, সাদা সাদা কালা কালা, আপনি ভিডিও পার করেছেন, সাদা সাদা কালা কালা, যে তার সম্প্রদায়ের পটল শেখ তো কোনো হিন্দু ছিল না,
তাকে অমুকের ছেলে তমুকের ছেলে ক্ষয়ের ছেলে শয়ের ছেলে বলে গালাগাল দেয়। যে শুভেন্দু অধিকারী প্রশংসা করে, শুভেন্দু অধিকারী একটা কমিউনিটিকে শান্তির ছেলে বলেছিল, ওটা সান্না খান আপনিও বোঝেন আমিও বুঝি, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। তার মানে সেই হিসাবে হুমায়ুন কবির তো শান্তির ছেলে। আচ্ছা, তাই মানে শুভেন্দু অধিকারী কথা অনুসারে হুমায়ুন কবির তো শান্তির ছেলে। তো শুভেন্দুর মুখের ভাষা হুমায়ুন কবির মুখে বানাচ্ছে। হুমায়ুন কবির কেন বাবরি মসজিদ করবে আপনাকে বলুন, ছেড়ে দিন, ধরে নিলাম বাবরি মসজিদ হবে, কোনো সমস্যা নেই। হুমায়ুন কবির কেন বাবরি মসজিদ করেছে? হুমায়ুন কবির বক্তব্য শুনেছেন? 1992 সালে 6ই ডিসেম্বর বিজেপি RSS বাবরি মসজিদ ভেঙেছিল। ওর এতদিন পর ও ভারতবর্ষে একাই মুসলমান, আর বাকি কেউ মুসলমান না। ওর বাবরি মসজিদ করার জন্য আগে 33 বছর পর জন্ম হয়েছে। 1992 সাল আগে না 2019 সাল আগে বলুন? 92 আগে। 92 আগে। তাহলে বাবরি মসজিদ 2019 সালে ভেঙেছিল না 1992 সালে ভেঙেছিল? 92। দর্শকরা শুনছে, লজিক্যালি বলুন, আমার প্রশ্নের উত্তর দিন। 1992 সালে বাবরি মসজিদ ভেঙেছিল না 2019 সালে বাবরি মসজিদ ভেঙেছিল? 92 সালে। কারা ভেঙেছিল? গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে হিন্দুরা। কারা? গুজরাটের কোনো ব্যাপারই নেই, উত্তর কারা ভেঙেছিল? বাবরি মসজিদ কারা ভেঙেছিল? বিজেপি RSS ভেঙেছে। 2019 সালে মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীর নাম কি ছিল? 2019 সালে মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীর নাম কি ছিল? হুমায়ুন কবির। তাহলে যারা যারা বাবরি মসজিদ ভাঙলো 2019 সালে তাদের সঙ্গে হাত মেলালো। কত বড় অপদার্থ, কত বড় বেঈমান, এটা খুব কত বড় বেঈমান ভেবে দেখুন। যারা বাবরি মসজিদ ভাঙলো, বাবরি মসজিদের জন্য হৃদয় কাঁপছে, তো মন উদ্বেল হয়ে পড়েছে, আবেগ থেকে আবেগ বাবরি মসজিদ ভেঙে দিল। তাহলে বাবরি মসজিদ যারা ভাঙলো, হুমায়ুন কবির কেন তাদের সঙ্গে যোগ দিল, তাদের দলে যোগ দিল কেন? আপনি দেখবেন, দেখুন হুমায়ুন কবির যশস্বী প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছাতির নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি দিয়ে বলছে 2019 সালে, কি বলছে? চৌকিদার হুমায়ুন কবির, চৌকিদার, চৌকিদার হুমায়ুন কবির, চৌকিদার শুভেন্দু অধিকারী যেমন হয়, চৌকিদার হুমায়ুন কবির। 2019 সালে মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীর নাম হলো হুমায়ুন কবির। কোন বিজেপি? যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল। তাহলে আপনি হুমায়ুন কবির থেকে কি শিখছেন? গিরগিটিতে যতবার না রং বদলেছে, তার থেকে বেশি হুমায়ুন কবির দল বদলেছে। কোন জাত আছে হুমায়ুন কবিরের? না, ওই প্রশ্নে দেখতে গেলে তো রাজনীতি এমন একটা খেলা, প্রত্যেকেই কম। কোন প্রশ্নে রাখার দরকার নেই, রাজনীতিতে দল পরিবর্তন হতে পারে, আইনত কোনো বাধা নেই। যে আপনি বাবরি মসজিদের কথা বলছেন, আমি বাবরি মসজিদ কারা ভেঙেছিল, তুমি তাদের দলে কেন যোগ দিয়েছো? আর তাদের দলে যখন যোগ দিয়েছো, তাহলে আবার বাবরি মসজিদের কথা বলছো কেন? বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, কারা ভেঙেছিল? আপনি বলছেন ব্যক্তি স্বার্থ লুকিয়ে আছে। ব্যক্তি স্বার্থ চিটিং বাস্তু, দাঙ্গাবাজ কার্তিক মহারাজের বন্ধু, জানেন? চরিত্রহীন লম্পট ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজের বন্ধু ওই হুমায়ুন কবির, দুটাই মুর্শিদাবাদের মাল। ওনারা তো আজকে গীতা দুটোই, ক্রোনোলজিটা বুঝুন। 6 তারিখে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, আর 7 তারিখে লম্পট চরিত্রহীন ধর্ষণে অভিযুক্ত সেই ধর্ষিতা মহিলা, আমি পরশুদিন তার ইন্টারভিউ করেছি, কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, বিচার চাইছে। হাতে শাঁখা পলা, মাথায় সিঁদুর, সনাতনী হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে, সে নাকি গীতা পড়ছে। মানে হুমায়ুন কবিরের যে পিস, কাট পিস, কার্তিক মহারাজের কাট পিস। আজকে এরা গীতা পড়েছে, হুমায়ুন কবির বলছে আমি 1 লোককে কোরআন পাঠ করবো। ও জামানত বাজেয়াপ্ত হবে। বুঝলাম। কৃষি, শিল্পনীতি, ধর্মনীতি নাকি শুধু রাজনীতি? বুঝলাম না। কৃষিনীতি, শিল্পনীতি নাকি ধর্মনীতি নাকি শুধুই রাজনীতি? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, রাজনীতির প্রথম কেন রাজনীতি করব? রাজনীতি আমাদের একটি গণতান্ত্রিক দেশে রাজনীতি ছাড়া তো আপনি চলতে পারবেন না। আপনার আমাদের সংবিধানের যে মৌলিক 3টে চাহিদা, রুটি কাপড় আর মকান, ঠিক আছে, এরপরে স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, এগুলো নিয়ে তো মানে উন্নয়নের, মানুষের উন্নয়নের নিয়ে রাজনীতি। এখন যে রাজনীতি যে পর্যায়ে চলে গেছেন, এগুলো নিয়ে কেউ আলোচনা করে? আমি জয় শ্রীরাম বলবো, আমি জয় শ্রীরাম আপনার এই স্টুডিও থেকে বেরিয়ে জয় শ্রীরাম বলবো। সামনের পেট্রোল পাম্পে যাব, পেট্রোলের দাম এখন কত টাকা? 110 টাকা লিটার। আমি রাউন্ড ফিগারে বলছি, যদি ওরা 50 টাকায় দেয় কেন্দ্রীয় সরকার, যদি তার দামটা 50 টাকা দেয়, আমি জয় শ্রীরাম বলবো, কারণ এর সঙ্গে অর্থনীতি জুড়ে আছে। আপনি পেট্রোল জয় শ্রীরাম বলে পেট্রোলের দাম কমাবে? কোনোদিন সম্ভব নয়। আপনি দুধের সব চাল কিনে এনেছেন 60 টাকা, কত টাকা কেজি বাজার করেন তো? বাজারে গিয়ে বলুন তো দোকানদারের সামনে জয় শ্রীরাম, দোকানদার দুধের সব চালটা কি 10 টাকা কেজি নেবে? কোনোদিন নয়, ওটা তো ব্যবসায়িক নেবে, সম্ভব নয়। তাহলে যে কোনো মৌলবাদ, সে হিন্দু মৌলবাদ হোক আর মুসলিম মৌলবাদ হোক, যে কোনো, এবং একটা মৌলবাদের জন্য আরেকটা মৌলবাদ গজিয়ে ওঠে। যেরকম আমি কেন বলছি, যেরকম হুমায়ুন কবির দাঙ্গাবাজ, সেই রকম এই কার্তিক মহারাজেরও দাঙ্গাবাজ। কার্তিক মহারাজও দাঙ্গাবাজ, খবর নিয়ে দেখবেন, শুধু ধর্ষণে অভিযুক্ত নয়। এরা সব মুখোশের আড়ালে এরা সব দাঙ্গাবাজ। আমরা দেখি এপিজে আব্দুল কালাম, মুসলমান হলে এপিজে আব্দুল কালামের মতো মুসলমান। যেমন রোজিনা, বঙ্গ টিভি রোজিনা, শুভেন্দু অধিকারী ওকে বলেছে কি রাষ্ট্রবাদী মুসলমান। রোজিনাকে আমার থেকে হারে হারে কেউ চেনে না, ঠিক আছে, রাষ্ট্রবাদী মুসলমান। কাল হুমায়ুন কবিরের সাথে হাত মিলিয়েছে। শফিকুল ইসলাম, আরামবাগ টিভি, আরামবাগের হাওয়া মোড়ক, একটা ডিবেটে আমার সাথে বসছিল, এমন ভাবে মানে ডিবেটে এমন ভাবে জামা কাপড় খুলে দিয়েছে, পরের দিন থেকে আর কোনো ডিবেটে যায় না।
আমার সাথে বসছিল শফিকুল রোজিনা দুজনে। একদম। আমি জামা কাপড় খোলা মানে ওই অর্থে বলছি না, হ্যাঁ, মানে বিতর্কের জামা কাপড় খোলা। বিতর্কে যেটার কথা বলছি। বিতর্কের জামা কাপড় খোলা, ঠিক আছে। এদের ক্যারেক্টারটাই হলো, এই শুভেন্দু অধিকারী বলুন, এই ইউটিউবার গুলো বলুন, ইউটিউবাররা, আপনি বলুন তো, ইউটিউবাররা কোনোদিন রাজনীতির পলিসি ঠিক করবে? অমিত মালব্য এক ফেকু মালব্য, ফেক খবর ছড়িয়ে বেড়ায়, বিজেপির আইটি সেলের ইনচার্জ, তারা তারা ইউটিউবারদের নিয়ে মিটিং করছে না, রাজনীতির মিটিং। রুটি কাপড়া মকানের লড়াই হবে। আপনার বাড়ির সামনে আলো আছে কিনা, আপনার কলে জল আছে কিনা, আপনার স্বাস্থ্য শিক্ষা, এটা নিয়ে রাজনীতি হবে। কৃষকের উন্নতি হচ্ছে কিনা, শিল্পের উন্নতি হচ্ছে কিনা, এটা নিয়ে রাজনীতি হবে। 2014 সালের পর থেকে আপনি বলুন তো ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কি উন্নতি হয়েছে বলুন? নোটবন্দি করেছিল, যতটা বাজারে ছেড়েছিল ততটাই রিটার্ন এসছে। বলেছিল সন্ত্রাসবাদ বন্ধ হবে। এই বিজেপির আমলে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী হামলা হচ্ছে একদম। তাহলে কোনো রাজনীতি নয়, আপনি যেটা বলছেন এখানে এখন সব ধর্মনীতি চলছে, কোনো রাজনীতি চলছে না। তা যেটা আপনি বলে গেলেন যে কৃষি উন্নতি, শিল্পোন্নতি এগুলো করা উচিত আছে এবং করতে হবে, ওই জন্যই তো মানুষ ভোট দেয়। কিন্তু সেই হিসাবে দেখতে গেলে আমাদের বর্তমানে যে তৃণমূল সরকার, আগামী উনাদের প্রায় 14 বছর কেটেই গেল, সেই হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ যে আশা নিয়ে ওনাকে ভোট দিচ্ছেন বা দিয়ে চলছেন, সেই সার্থকতা কোথাও থেকে খামতি দেখা যাচ্ছে। কোন জায়গাটা খামতি বলুন? শিল্প হিসেবে দেখতে গেলে আপনি আজ পর্যন্ত টোটো শিল্প ছাড়া কিছু সেই হিসেবে কি শিল্প? টোটো শিল্প শিল্প নেই? আপনি কোথায় কোথায় ঘুরেছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলদিয়া। হলদিয়া শিল্প নেই? শিল্প আছে, কিন্তু নতুন ভাবে শিল্প, নিয়মিত শিল্প। নতুন কি শিল্প বলুন? আপনি প্রস্তাব দিন না। নতুন কোনো শিল্প হয়নি। আপনি রাজারহাটে গেছেন? ইনফোসিস কত একর জমি নিয়েছে জানেন? হ্যাঁ, ওটা সফটওয়্যার কোম্পানি। তাহলে আবার তাহলে নেই বলছেন কেন? আপনারা জানেন না, নেই বলছেন কেন? আপনারা সিঙ্গুর নিয়ে বলেন অনেক সময়, আপনি বলছেন না, অনেকে বলে সিঙ্গুর নিয়ে বলে। সিঙ্গুরের বিষয়টা কি হয়েছিল আপনাদের বলি। সিঙ্গুরে, আপনি তো গ্রামের ছেলে নাকি? সিঙ্গুরের 6 ফসলি জমি, চিন্তা করতে পারেন। হুগলির জমি খুব উর্বর, 6 ফসলি জমি, মানে একটা জমিতে বছরে 6 রকম ফসল হয়। তার উল্টো দিকে সিঙ্গুরের টাটা কারখানার সামনে কোনদিন গেছেন? গেলে দেখতে পাবেন হাইওয়ে দিয়ে, ঠিক আছে। উল্টো দিকে জলা জমি ছিল, কেন জলা জমিটা বুদ্ধবাবু দিতে পারতো না টাটাকে, তারা কারখানা করার জন্য? ওর ওই ফসলের জমিটাই পছন্দ হলো, ঠিক আছে। এখানেই বিরোধটা ছিল। এবার টাটার যেটা ন্যানো কারখানা করবে বলেছিল, ন্যানো গাড়ি দেখতে পেয়েছেন? আপনি দেখতে পান? ওই মাঝখানে উঠেছিল কয়েক বছর আগে, 6 মাস চালাবার পর গাড়ি ভক্সেল হয়ে যায়। গুজরাটের সানন্দায় ওই ন্যানো কোম্পানি টাটা তুলে নিয়ে গেছিল, সেই ন্যানো কোম্পানি বন্ধ হয়ে গেছে। ওইটাই তো হতো সিঙ্গুরে। তাহলে মানে যেটা কিছুদিন আগে হতো, একটা রাজনীতি, একটা সরকার সবকিছু দিতে পারে না। আপনি আজকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় জন্মে শিশু সাথী থেকে মৃত্যুতে সমব্যাথী, আর মাঝখানে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, একাধিক প্রকল্প, ঠিক আছে, মানুষের কাছে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়া, এই জিনিসটা আপনি কোথাও দেখতে পাবেন না। একই সাথে তো ঋণও বাড়ছে। হ্যাঁ, একই সাথে তো ঋণের পরিমাণ, ঋণ তো থাকবে, ঋণ না থাকার কি আছে? কেন্দ্রীয় সরকার যে টাকাটা পায়, 100 দিনের যে টাকাটা পায়, মনরেগার টাকা, প্রাপ্ত গরিব মানুষের টাকা, ভেবে দেখুন। প্রান্তিক কারা 100 দিনের কাজ করে 125 টাকা করে মজুরি, যারা 100 দিনের কাজ করতে 125 টাকা করে মজুরি, ওটা মানুষের অধিকার। সেই 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছিল, বলছে কিনা দুর্নীতি হয়েছে। আচ্ছা, যদি দুর্নীতি 100% দুর্নীতি হয়, যদি দুর্নীতি হয়, সেইটা তোমরা তদন্ত করে সেই পোর্শনটা আটকে রেখে বাকিটা কেন ছাড়ুনি? মানুষকে কাজ করিয়ে, আপনি ধরুন আপনার কাছে 4টে লোক কাজ করে, তাকে কাজ করিয়ে আপনি পয়সা দেবেন না? 100 দিনের লোকে টাকা পায়নি, আবাস যোজনায় টাকা পায়নি, আবাস যোজনায় লোকে টাকা পায়নি, সেগুলো রাজ্য সরকার প্রত্যেকের টাকা মিটিয়েছে। আপনি কাজ করতে গেলে ঋণ হবে, কাজ করতে গেলে ঋণ হবে, ঠিক আছে। কোন রাজ্যের ঋণ? একটা রাজ্যের নাম বলুন তো যেখানে ঋণ নেই। ঋণ তো আছে, কিন্তু এটা বেশি একটু চলে যাচ্ছে। কথা বলুন না, বলুন আমাকে হিসাবটা দিন। হিসাব দিলে আমি উত্তর দেবো, হিসাব না দিতে বলে ওই মুখের কথা আমাকে প্রশ্ন করবেন না। মুখের কথা, এই কোন রাজ্যের ঋণ নেই বলুন? আমার থেকে উত্তরপ্রদেশের ঋণ বেশি, আমার থেকে গুজরাটের ঋণ বেশি। না, অঙ্ক দেখলে তো হবে না, তার আয়তন, এরিয়া। গুজরাট আয়তন আমাদের থেকে বেশি না, গুজরাটটা বেশি না। তাহলে আসামের, আপনার আমাদের থেকে দিল্লির ঋণ বেশি আছে, যদিও কেন্দ্র শাসিত অঞ্চল। আমাদের থেকে অনেক বিজেপি, মধ্যপ্রদেশের ঋণ বেশি। কি বলছেন? ছত্তিশগড়ের ঋণ বেশি। এগুলো আয়তনে পশ্চিমবঙ্গের থেকে ছোট। তো অনেক কিছু তথ্য জানা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আরো কিছু আলোচনার মধ্যে আমরা ঢুকছি। পরবর্তী কোশ্চেন থাকবে দিলীপ বাবু, সুকান্ত বাবু, শ্রমিক ভট্টাচার্য। এবার বিজেপি কি শুভেন্দু বাবু বিজেপি? ওপার বিজেপি কাকে বলবো? দেখুন, আমি আপনাকে এটা দুটো কথা বলি। শুভেন্দু অধিকারী বিজেপি নয়, শুভেন্দু অধিকারী বিজেপি না। আমি আপনাকে বললাম দেবাশিস পাহাড়ি কাঁথি 5 নম্বর, আমি তো অন রেকর্ড বলছি, শুভেন্দু অধিকারী হিম্মত থাকলে শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে মানাই নোটিস পাবে, যদি হিম্মত থাকে। নাম করে বলেছি, কাঁথি প্রভাত কুমার কলেজে তখন 11-12 কলেজ হতো, জানেন তো? ওই 11-এ ভর্তি হয়েছিল। সিআর হওয়ার লোভে, তখন সিপিএম জমানা, ক্লাস রিপ্রেজেন্টেটিভ হওয়ার লোভে, এবং তখন কাঁথি পুরসভা বাম জমানা, কিন্তু কাঁথি পুরসভাটা কংগ্রেসের, শিশির বাবু কংগ্রেসের চেয়ারম্যান। সেই সময় সিআর হওয়ার জন্য এসএফআই করতো। সেখান থেকে দেবাশিস পাহাড়ির সঙ্গে ছাত্র পরিষদ করলো, মানে কংগ্রেসের রাজনীতি করে, তারপর কংগ্রেস করলো। তারপরে অনেকদিন পর তৃণমূল কংগ্রেস জন্ম হওয়ার পরে কিন্তু এই ব্যাপারটা আসেনি, তার কয়েক মাস বাদে এসছে। তারপর তৃণমূল কংগ্রেস এসছে।
36খানা পদ নিয়েছিল ওই অধিকারী পরিবার, জানেন? 36খানা পদ, পার্টির পদ, সরকারের পদ, মন্ত্রিত্বের পদ। এক নিঃশ্বাসে, শঙ্কর মহাদেবের গান শুনেছেন তো? এক নিঃশ্বাসে শুভেন্দু অধিকারী এবং তার পরিবারের লোক যে পদগুলো নিয়েছিল সেটাকে বলতে পারলে আমি আজকের থেকে সাংবাদিকতা ছেড়ে দেবো। শুভেন্দু অধিকারী এমপি, শুভেন্দুর ভাই এমপি, দীপেন্দু এমপি, সুশীলবাবু এমপি, ঠিক আছে, ছোট ভাই পুরসভার চেয়ারম্যান, আর একজন সদস্য পুরসভার কাউন্সিলর, হলদিয়া ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব সব চেয়ারম্যান থেকে শুরু করে কাঁথি, শঙ্করপুরে সব জায়গায় একটা HRBC থেকে শুরু করে সবকিছু ওরা মানে অধিকারী প্রাইভেট লিমিটেড করে ফেলেছিল। ধরা পড়ার ভয়তে ওয়াশিং মেশিনে সাফসুদ্রা হয়ে বিজেপিতে গিয়েছে। এগুলো বিজেপি? ওই টাগলা কৌস্তব বিজেপি? ওই টাগলা কৌস্তব বিজেপি? একটা ছড়া বলি শুনুন, চালাবেন এটা। টাগলা কৌস্তবকে নিয়ে আমাকে নাড়া বাকছি। আমার মাথায় চুল নেই, কেন নেই বলুন তো? আমার বাবার মাথায় চুল নেই বলে, এটা আমার পারিবারিক গর্ব, আমাদের জেনেটিক। আর হলো বার খেয়ে জয় শ্রীরাম চোর মাথায় চুল নেই, সেই জন্যই বলছি টাগলা কৌস্তব মানে নাড়া বাকচির উদ্দেশ্যে। নাড়া বাকচির মাথায় আছে 2-4 পিস চুল। আচ্ছা, আপনি মানে অরিজিনাল বিজেপি আর বিজেপি বলছেন, আমি 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 দুটো নাম বলছি, আমি আরো গুলো বলছি। ওরা হাইজ্যাক করেছে বিজেপিকে, শুভেন্দু অধিকারী। ও যেখানে যায় এরকম করে। আচ্ছা, আমি শেষ করে দিই, তারপর বলছি। ওর বাবাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল মমতা ব্যানার্জি সেন্ট্রালে, তখন ইউপিএ গভর্নমেন্টে। তখন শুভেন্দু বলছে না, মন্ত্রিত্ব আমাকে দাও, চিন্তা করুন। এই কথাটা শোনা গেছে। শুভেন্দু বাড়ি চলে এসেছিল, পরিবারের কেউ থাকবে না, বাবা মন্ত্রিত্ব শপথ নেবে। দীপেন্দুকে শিশিরবাবু পরের দিন ফ্লাইটে উড়িয়ে নিয়ে গিয়ে শপথ নিয়েছিল। উনি ছিলেন না। তাহলে যে লোকটা নিজের ভাইয়ের বিয়েতেও থাকে না, যে লোকটা নিজের বাবাকে পিছন থেকে ছুরি মারে, সে আর কি কি করতে পারে ভেবে দেখো। নাড়াবাগচির মাথায় ছিল, নাড়াবাগচির মাথায় আছে 2-4 পিস চুল। শুভেন্দু অধিকারীকে সবচেয়ে বেশি প্রথমে চোর কে বলেছিল? নাড়াবাগচি বলেছিল। বলছে শুভেন্দু অধিকারী কি সাধু? অধিকারী পরিবার কি সাধু? সবচেয়ে প্রথমে বলেছিল। এখন নাড়াবাগচির বিয়ের রেজিস্ট্রিতে সই করে গার্ডিয়ান হিসেবে উপস্থাপন। হ্যাঁ, ওই গদ্দার বেঈমান শুভেন্দু অধিকারী, ঠিক আছে। নাড়াবাগচির মাথায় আছে 2-4 পিস চুল। দেখেছো 2-4 পিস চুল আছে না? পুরোটাই না, পিছনে একটা টিকিটা রেখেছেন 2-4 পিস চুল। নাড়াবাগচির মাথায় আছে 2-4 পিস চুল। 26 সালেও সেখান থেকে গজাবে জোড়া ফুল, ঠিক আছে। ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি, বুঝলেন তো? এবারে বলে দিই, দিলীপ ঘোষ প্রকৃত বিজেপি নেতা, RSS করা হিন্দু নেতা। শ্রমিক ভট্টাচার্য মাতাল, মতখোর, লম্পট, মহিলাদের সঙ্গে সম্পর্ক করে মানে কেটে পড়ে, মানছি। শক্তি রায়চৌধুরী 3.5 পাতা পরে খুব ছন্দে ছন্দে কথা বলে, খুব বেশি শিক্ষিত না, শ্রমিকও খুব বেশি শিক্ষিত নয়, কিন্তু অরিজিনাল বিজেপি। কারণ শ্রমিক ভট্টাচার্যের কাছে তৃণমূলের অফার ছিল একটা সময়, ও যখন বসিরহাট থেকে MLA হয়েছিল। রাহুল সিনহা অরিজিনাল বিজেপি। সুকান্ত মজুমদার, মানে যার নাম হলো বাচাল মজুমদার, কি বাচাল মজুমদার বলি, ও প্রথমে ঐক্যপা করতো, তৃণমূলের প্রফেসর সংগঠন, ঠিক আছে, পরে ও বিজেপিতে এসছে। যাই হোক, তবু আমি অরিজিনাল বলছি। আর শুভেন্দু অধিকারী হলো শুভেন্দু অধিকারী ওই বিরিয়ানি অসুর সজল ঘোষ, ওর হাসপাতাল আছে একটা উত্তর কলকাতায়, মানিকতলায়, ঠিক আছে। সেই হাসপাতালের ছাদে পুরসভা ভোটের দিন বিরিয়ানি রান্না হচ্ছে, ওই জন্য ওর নাম দিয়েছেন বিরিয়ানি অসুর। ওর এত বড় স্পর্ধা, ও বিভিন্ন টিভি চ্যানেলে এই বছর দুর্গাপুজোয় ওর পুজো আটকেছে পুলিশ। রাস্তার উপর, ন্যারো রাস্তা, নেবুতলা পার্কে ঢুকে দেখবেন, ছোট রাস্তা, তার উপর স্টল বসিয়েছে, তার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। সেইটা দিয়েও বন্ধ করে দিয়েছে। স্টাম্পার্ড হয়ে গেলে, পদপিষ্ট হয়ে গেলে কে দায়িত্ব নেবে? ওই জন্য পুলিশ বন্ধ করে দিয়েছে। ওর সঙ্গে পুলিশের ব্যাপার, ওর সঙ্গে প্রশাসনের ব্যাপার। ও দুর্গা মঞ্চে বসে ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে গাল দিয়ে, মানে টেলিভিশন চ্যানেলকে বক্তব্য দিয়ে আমার নামে গালাগালি দিচ্ছে। আচ্ছা, উদ্দেশ্য প্রণীত আমার নামে গালাগালি। আমি নাকি ওটা বন্ধ করিয়েছি? আমার সেই ক্ষমতা আছে, আমি সরকারের পার্ট। আমি একটা খবর করেছিলাম যে দেখুন, সজল ঘোষের যেখানে পুজো করছে তার দুপাশে স্টল বসিয়েছে, রাস্তা কার্যত বন্ধ। আমার থেকে পুলিশের কাছে বেশি খবর থাকে। এবার ঘটনাচক্রে কি হয়েছে, কাকতালীয় ভাবে পুলিশ ওকে নোটিশ পাঠানো আগে আমার খবরটা করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার ওর মনে হয় বন্ধ করেছে, দুর্গা ঠাকুরের সামনে মঞ্চে বসে আমাকে গালাগাল দিচ্ছে। এই জালি মাল শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, শঙ্কুদেব পান্ডা, ওরা পূর্ব মেদিনীপুরের, ঠিক আছে। এই নাড়াবাগচি, অর্জুন সিং, রাকেশ সিং আর একটা ক্রিমিনাল, একটু এই আপনার এখান থেকে 2 মিনিট পরের বাড়ি। আচ্ছা, এসব ক্রিমিনাল গুলো নিয়ে, অর্জুন সিং, এদেরকে নিয়ে ভাবছে যে ওরা বিজেপি। এরা সব ভুঁইপোর, হঠাৎ তৎকাল বিজেপি, ঠিক আছে। অরিজিনাল বিজেপি যদি বলেন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, আজ পর্যন্ত মুখে কোনো বিজেপির পোস্টার বয় বাজে কথা বললো, মানে এরা কেউ বিজেপি কোনোদিন ভালো হতে পারে না। কেন ভালো হতে পারে না? বিজেপি মানে বাংলা ও বাঙালি শত্রু, তারা কোনোদিন ভালো হতে পারে না, জেনে তাই হোক। কিন্তু তবুও এরা বিজেপির নীতিটা নিয়ে চলে। শুভেন্দু অধিকারী আপনাকে বললাম তো, একটা সময় এসে ভাই, তারপর কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস, এখন আবার বিজেপি। এদেরকে আপনি কি ভরসা করবেন? এবার আসল নকলের পার্থক্যটা আপনারা বুঝেন। হ্যাঁ, তো তার মাঝখানে একটা কথা বলবো। মমতা ব্যানার্জি বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়া, তো উনার বয়স কাছাকাছি 70 হয়ে গেছে, 70+ হতে যাচ্ছে। তো উনার মধ্যে যে দক্ষতা,
যে গুণ, সবাইকে নিয়ে চলার সেই যে বিদ্রোহী মনোভাব, সেই পোর খাওয়া, এক কথায় আমরা যেটা বলি পোর খাওয়া, তো সেই পোর খাওয়া যে গুণগুলো ওনার মধ্যে আছে, এরপরে তৃণমূলের মধ্যে সেরকম গুণ কারোর মধ্যে দেখা যাচ্ছে না। তো সেই হিসেবে দেখতে গেলে তৃণমূলের পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ হিসেবে কাকে দেখবেন? দেখুন, তৃণমূলের পরবর্তী, আমি তো তৃণমূলের কোনো প্রতিনিধি নয় বা তৃণমূল কংগ্রেসের আমি মেম্বারও নই, জনগণ হিসেবে কাকে দেখতে? ঠিক আছে, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যে এই সরকার এখনো থাকবে, কারণ কোনো বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যোগ্য উত্তরসূরি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত একটা কি দুটো টার্ম থাকবেন, কারণ আপনি 70-এর বয়সটা বললেন বলে আজ থেকে 2 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সফর সঙ্গী আমি হয়েছিলাম। আচ্ছা, সেটা হলো উনি দেখবেন প্রত্যেক বছর নর্থ বেঙ্গলে যায়, ওই নর্থ বেঙ্গল দার্জিলিং পাহাড়কে উনি ভালোবাসেন। তো একটা সফরে আমি গেছিলাম, 8 দিনের সফর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে যেখানে থাকতেন, সেখান থেকে উনি প্রত্যেক দিন সকালবেলা 8টার সময় উঠে উনি মর্নিং ওয়াকে বেরোতেন, একদম। ঠিক আছে। আমরাও আমাদের হোটেল থেকে 7:30-টার মধ্যে ওখানে পৌঁছে যেতাম। একদিন পাহাড়ি রাস্তায় 14-15 কিলোমিটার পর্যন্ত উনি হাঁটতেন, 14-15 কিলোমিটার পর্যন্ত। আমরা লন্ডনে যেও হেঁটেছিলেন। এবার লন্ডন, নিউ ইয়র্কের দেখুন ওখানকার ওয়েদার সমতল, ঠিক আছে, পাহাড়ি রাস্তায় অক্সিজেন কম, মমতা স্মার্টলি হেঁটে যাচ্ছেন হাওয়াই চপ্পল পরে, আমরা বুট ফুট পরেও পাচ্ছি না। আমাদের কথা ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি গার্ড, তারা তো পুলিশের লোক, তারাও পর্যন্ত হাঁপিয়ে যাচ্ছে। সঙ্গে একজন সাংবাদিক ছিলেন, যে সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সিনিয়র সাংবাদিক, একটি বড় চ্যানেলের, তিনি এখন এডিটার। তিনি বাধ্য হয়ে, মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ, মমতা ব্যানার্জির মানে প্রায় ভাইয়ের মতো, ভাই ধরুন, রক্তের সম্পর্ক নেই, তিনি জড়িয়ে ধরে মমতা ব্যানার্জিকে বললেন আর নয়, মানে আর কেউ পাচ্ছে না। মমতা ব্যানার্জি তখনও 10 কিলোমিটার হাঁটতে পারে, কারণ বয়সটা মমতা ব্যানার্জির কাছে একটা সংখ্যা মাত্র। এত এনার্জি, এত ফিটনেস ওনার মতো অনেকেরই নেই। পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বিজেপি তৃণমূলের জন্য কোথাও থেকে একটা অক্সিজেন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, বেঁচে থাকার অক্সিজেন। বিজেপি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে ততদিন তৃণমূলের স্থায়িত্বকাল বাড়বে, এ কথাকে কি বলছে? প্রথম কথা, বিজেপি বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, ওটা হলো সিপিএম এর কনভার্টার রূপ। আগে ছিল বাম, এখন হচ্ছে রাম। আচ্ছা, বুঝলেন, বাম থেকে রামে ট্রান্সফার হচ্ছে। আপনি পরিসংখ্যানটা বলে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2011 পরবর্তী সময় 2016 সাল পর্যন্ত তো সিপিএম প্রধান বিরোধী ছিল। আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের যে পার্সেন্টেজ অফ ভোট, সেই ভোটটা কিন্তু 43 থেকে 45-48-এর মধ্যে, মানে অ্যাভারেজে আপনি 45 ধরুন, 44-45, সেই ভোটটা কিন্তু আজকের দিনেও তৃণমূল কংগ্রেসের আছে, আজকের দিনে। আর সিপিএম এর ভোট পেত, সিপিএম হেরে যাওয়ার পর, মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর 2016 সাল পর্যন্ত সিপিএম ভোট পেত, অঙ্কের হিসাব মিলিয়ে নেবেন, এগুলো তো লোকচুরি ব্যাপার নেই, নির্বাচন কমিশন হচ্ছে। সিপিএম এর ভোট থাকতো 36-37%, আর বিজেপির ভোট থাকতো 6 থেকে 7%, ঠিক আছে। 2019 সালে গিয়ে তৃণমূল কংগ্রেসের ভোটটা কিন্তু এখনো পর্যন্ত আজকের দিনে 2025-এ বিভিন্ন লোকসভা বা বিধানসভার যদি আপনি পরিসংখ্যান করেন, পার্সেন্টেজ করেন, আজকের দিনে দেখবেন 44-45% ভোট তৃণমূলের। তাহলে তৃণমূলের কমলো না, যা আছে সেটাই রইলো, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। কমলো কার? সিপিএম এর ভোটটা এখন গিয়ে দাঁড়ালো কত পার্সেন্ট? 7%। আর 7% কাদের ছিল? বিজেপি এখন দেখুন 39%। তার মানে তৃণমূল ওই জায়গাতেই আছে, বিজেপি যতটা বেড়েছে সিপিএম ততটা কমেছে, অঙ্কের হিসাব। সুতরাং সিপিএম বলে রাজ্যের বুকে কেউ নেই। সিপিএম নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে এসছে। ওরা মনে করেছে যে আমাদের দ্বারা তো হবে না, যদি বিজেপি কিছু করতে পারে, করতে গিয়ে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে। সিপিএম কে এখন কোথায় খুঁজে পাওয়া যায় জানেন? আপনার বাড়িতে বাচ্চা আছে না? ওনাকে তো বলে বিরিয়ানির হাঁড়িতেই পাওয়া যায়। না, বিরিয়ানির হাঁড়ি তো সায়নী ঘোষ বলে, লাল লাল এতে। সিপিএম কে আপনি এখন দেখতে পাবেন পার্ক স্ট্রিটে, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে শীতকাল আসছে বেড়াতে যাবেন, দুটো জায়গায় যাবেন, দুজনকে দেখতে পাবেন, বলে দিচ্ছি, দর্শকরা শুনে রাখুন। সিপিএম কে যাবেন পার্ক স্ট্রিটের ন্যাশনাল মিউজিয়ামে, মানে যেটাকে আমরা জাদুঘর বলি, ওখানে দেখবেন দুটো মমি আছে, ঠিক আছে, পাশে আর একটা ফাঁকা জায়গা আছে, ওইখানটা দেখবেন সিপিএম মমি হয়ে শুয়ে আছে। কেন বলুন তো? আর একটা জায়গায় শুভেন্দু অধিকারীকে, এটা হলো ভারতীয় জোকার পার্টি, বিজেপি, বি ফর ভারতীয়, জে ফর জোকার, পি ফর পার্টি। দেখবেন এই শীতকাল আসছে, দেখবেন এই কলকাতা সহ বিভিন্ন জেলায় সার্কাসের তাবু কাটানো হচ্ছে। সার্কাসে দেখবেন জোকার থাকে, আমি জোকারদের অপমান করছি। দেখবেন শুভেন্দু অধিকারী কোনো না কোনো একটা তাঁবুতে গিয়ে পাবেন, সিপিএম কে পাবেন মিউজিয়ামে মমি হয়ে শুয়ে আছে, আর শুভেন্দুকে পাবেন কোন একটা তাঁবুতে গিয়ে, সার্কাসের তাঁবুতে দেখবেন জোকার হয়ে লোককে খেলা দেখাচ্ছে। সর্বোপরি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কিছু বার্তা আপনার কাছ থেকে নিতে চাইবো ইয়াং জেনারেশন হিসেবে। ইয়াং জেনারেশনের জন্য আপনার বার্তা কি থাকবে? তাদের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি বলবেন? গঠনমূলক চিন্তাধারা তাদের কি করা উচিত? তাদের রাজনীতিতে আসা উচিত কি উচিত নয়? দেখুন, আমি দীর্ঘদিন ধরে কলেজ রাজনীতিটা বিভিন্ন কারণে, একটা টেকনিক্যাল কারণে বন্ধ হয়ে আছে। কলেজের ইলেকশন, এটা কিন্তু হওয়া উচিত, কারণ রাজনীতির শুরুটাই হয় কলেজ থেকে, যে কোনো নেতার ছাত্র রাজনীতি থেকে উঠে আসে। সেক্ষেত্রে দেখুন, রাজনীতির বাইরে আমি বেরোতে পারবেন না। আমাদের দেশটি তো আমলাতান্ত্রিক দেশ নয়, আমাদের দেশটা হলো গণতান্ত্রিক দেশ, এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি বলা হয়।
অর্থাৎ ভোটের মাধ্যমে এখানে সরকার ক্ষমতা আছে, এটার কিন্তু ভালো দিক আছে। আমলাতান্ত্রিক হলে অন্যান্য মুশকিল আছে, আপনার স্বাধীনতা, এত ডিসিপ্লিন, স্বাধীনতা, হস্তক্ষেপ হতে পারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাজনীতির প্রয়োজন আছে, কিন্তু সেই রাজনীতি, আমি বারবার বলছি, সেই রাজনীতি হোক গঠনমূলক রাজনীতি। যে রাজনীতি আমদানি হয়েছে 2014 সালের পর থেকে ভারতবর্ষের বুকে, এবং সেটা সর্বত্র ছড়িয়ে পড়েছে, সেটা হলো ধর্মীয় রাজনীতি। আচ্ছা, ধর্মীয় রাজনীতি। রামনবমী করতে দেখবেন হো হো করে সব বেরোচ্ছে, হো করে রামনবমী করতে বেরোচ্ছে। রামায়ণ দেখেছিলেন তো আপনি? হ্যাঁ, রামের অস্ত্র কি? ডিজিটি নিউজ আমরা রামের অস্ত্র কি? তীর ধনুক। আপনি কোনোদিন দেখেছেন রাম রিভলভার নিয়ে পকেটে গুঁজে ঘুরছে? দেখবেন বিজেপির সব মাতাল, গাঁজাখোর, ট্যাবলেট খোর, পাতাখোর সব মালগুলো দেখবেন রামনবমীর দিনগুলোতে বেরোয়, আর পকেটে মুঙ্গের, বিহারের মুঙ্গের থেকে আনা রিভলভার বেরোয়। রাম ওপর থেকে দেখে অবাক হয়ে যাচ্ছে, বলছে ভাই আমি তো তীর ধনুক চালাতাম, রিভলভার নিয়ে বেরিয়েছে। 2 নালা 3 নালা কিছু দেশি বন্দুক আছে না, এরা তো বলছে যুগের আপডেট। কিসের আপডেট? যুগের আপডেট। যুগের আপডেট হবে না, যুগের আপডেট হতে হবে না। যুগের আপডেট হতে গিয়ে এসআইআর করে কি হয়েছে বুঝতে পারলেন তো? ওটা নিয়ে আমি আলাদা একদিন বলবো, আপনাকে বলি। তীর ধনুকটা কোনোদিন রিভলভার হতে পারে না, এটাকে যুগের আপডেট বলে না, এটাকে যুগের অবক্ষয় বলে। এবার আপনাকে বলি, রাজনীতি সবসময় গঠনমূলক হবে, রুটি কাপড়া মকানে হবে। আপনাকে বললাম না, সামনের পেট্রোল পাম্পে গিয়ে বলে আল্লাহু আকবার যদি বলি, দেবে না কেউ, কেউ পয়সা কমাবে না। আর যদি জয় শ্রীরাম বলি, তাতেও কেউ পয়সা কমাবে, যার নাম তাই দেয়। সুতরাং আল্লাহ ভগবানের নাম নিয়ে, যখন আমি বলছি, আমি কিন্তু নিজে অত্যন্ত ধার্মিক ছিল, আমার হাতে দেখবেন বাড়িতে পুজো করি, কিন্তু আমার ধর্ম আমাকে শেখায় না অন্য ধর্মকে অপমান করার। আমরা হিন্দু, আমি হিন্দু ধর্ম থেকে বিলং করি, আমি একজন গর্বিত হিন্দু, কিন্তু আমি হিন্দুত্ব বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব। আমি হিন্দুত্ব বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব। যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর। যে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ। আমি কি বিজেপি জয় শ্রীরাম, বিজেপি কি হিন্দুত্বের ঠিকা নিয়ে রেখেছে নাকি? বিজেপি হিন্দুত্বের ঠিকা নিয়ে রেখেছে। ঠিক একইভাবে রাজনীতির জায়গা হবে, গঠনমূলক রাজনীতি হবে। অবশ্যই নতুন জেনারেশনকে রাজনীতিতে আসা উচিত। কারণ আপনি ভেবে রাখুন, যদি আপনার দেশ থেকে রাজনীতি উঠে যায়, তাহলে আপনি রাজনীতি করলেন না। তো আপনার দেশের স্ট্রাকচারটাই তো, সাংগঠনিক স্ট্রাকচারটাই তো রাজনীতি। সেখানে যদি ভালো লোকেরা না আসে, ওই যে ভ্যাকুম, ওই যে শূন্যস্থানে, সেখানে খারাপ লোকেরা চলে আসবে। আর খারাপ লোকেরা চলে আসলে আর রাজনীতিতে আরো অধঃপতনে যাবে। সুতরাং নতুন জেনারেশনকে, শিক্ষিত জেনারেশনকে অবশ্যই রাজনীতিতে আসা উচিত, গঠনমূলক সমালোচনা করা উচিত, এবং রাজনীতির জায়গায় থাকা উচিত। যে যে দেশ ধর্ম নিয়ে রাজনীতি করেছে, সেই দেশগুলো কিন্তু রসাতলে চলে গেছে। নাম্বার 1 পাকিস্তান, ধর্ম নিয়ে রাজনীতি করেছে, ভোগে চলে গেছে। বাংলাদেশ, যতদিন শেখ হাসিনা ছিল, একটা সেখানে নিরপেক্ষ রাজনীতি চলতো, ধর্ম নিরপেক্ষ রাজনীতি চলতো। মুসলিম প্রধান দেশ, কিন্তু ধর্ম নিরপেক্ষ রাজনীতি চলছে। ততদিন দেখবেন বাংলাদেশের এই অধঃপতন হয়নি। দেখবেন বাংলাদেশ ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে ভোগে চলে গেছে। একইভাবে ইসরায়েল, প্যালেস্তাইন সব ভোগে চলে গেছে। যে যে দেশ ধর্ম নিয়ে রাজনীতি করেছে, সেই দেশ কিন্তু ইন্দা ভোগ মা হয়ে গেছে। যদি ভারতবর্ষ এইরকম ভাবে ধর্ম নিয়ে রাজনীতি করে, তাহলে আগামী দিন ভারতবর্ষেও দেখবেন কোন দিন। আমি নিজে একজন গণতন্ত্র প্রেমী এবং সংবিধানের কে সম্মান দেওয়া ব্যক্তি হিসাবে, নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমি কখনোই চাইবো না গণ অভ্যুত্থান হোক। কিন্তু দেয়ালে মানুষের যখন পিঠ থেকে যায়, তখন কিন্তু যদি আজ অচিরে এইরকম ধর্মীয় রাজনীতির প্রভাব পড়ে, গণ অভ্যুত্থান হলে আপনার অবাক হবেন। তবে আমি এটা মনে প্রাণে চাই না গণ অভ্যুত্থান হোক, কারণ ভারতবর্ষের গণতন্ত্র অনেক শক্তিশালী। তো পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমানে সরকারের, তৃণমূল সরকারের সেই হিসেবে তো কোনো পদ খালি নেই। যারা আমরা একটা জিনিস ফলো করছি, আমরা মানুষ হিসেবে বা জনগণ হিসেবে, পদ খালি নেই মানে জনগণ হিসেবে যখন আমরা দেখছি যে প্রত্যেক জায়গায় যে নেতাগুলো প্রথম থেকে বসে আছে, তারা কারাপ্টেড হয়ে বসে আছেন, যার জন্য মমতা ব্যানার্জির বদনাম ঘটছে। আজকে সেগুলোকে ওয়াশ করতে করতে অনেক অংশেই দম বেরিয়ে যাচ্ছে। তো সেই সব মানুষের বিপক্ষে যখনই মানুষ নিজে থেকে এসে প্ল্যাটফর্মটা নিতে চাইছে বা চেষ্টা করছে, সেক্ষেত্রে প্রচন্ড হ্যারাস্ট হচ্ছে। তো এই জিনিসটাকে মানুষ কিভাবে কন্ট্রোল করে তৃণমূলকে সাথ দিতে পারে? আপনাকে দুটো জিনিস বলি। করাপশন সব আমলে হয়েছে। এই যে আপনি এখন যে সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল ফোন ইউজ করছি, এখন আপনার ঘরের কোনো কিছু হলে সেই খবরটা বাইরে চলে আসছে। বাম জমানাতে প্রচুর করাপশন হয়েছে, চিরকুটে চাকরি হয়েছে। দেখবেন যারা গণশক্তির, ঠিক আছে, যে এখন ঠোঙা করে মুড়িচপ খায় লোকে, কেউ পড়ে না, গণশক্তিতে দেখবেন ওই হোল টাইমার বসিয়ে রাখতো তাদের বাড়ির বউকে, কাউকে প্রফেসর, কাউকে হাই স্কুলের টিচার, প্রাইমারি স্কুল, যার যেমন গণশিক্ষার জন্য। এবার আপনি আমাকে বলুন, এটা করাপশন নয়? ডাইরেক্ট হয়তো পয়সা নেয়নি। এবার একজন মানুষ যদি 30 বছর ধরে চাকরি করে একটা হাই স্কুলে বা একটা কলেজে, কত টাকা হয়? সেটা তো করাপশন। সুতরাং করাপশন হওয়া উচিত না। পার্থ চট্টোপাধ্যায় যেটা করেছে সেটা একেবারেই, যার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে ছেড়ে ফেলে দিয়েছে। আমার বক্তব্য, করাপশন সব আমলে হয়েছে, আগামী দিনেও হবে। করাপশনকে আপনি বন্ধ করতে পারবেন না, চিরতরে কোনো ক্রাইমকে আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে পুলিশ থাকবে না, নিরাপত্তা রক্ষী থাকবে না, সিবিআই, ইডি সব উঠে যাবে। এগুলো রয়েছে বলেই তো এখন পুলিশ রয়েছে, ইডি রয়েছে, সিবিআই রয়েছে। একদম। আপনাকে কি করতে হবে? করাপশন, দুর্নীতি, ক্রাইম এগুলোকে কমাতে হবে, আপনাকে কমাতে হবে। এবং একজন মুখ্যমন্ত্রী, তিনি সংগঠন
দেখেন, পার্টি দেখেন। এবার দেখুন, আপনি যদি ভিতর ভিতর করাপ্টেড হয়ে থাকেন, এরকম ভাবে কারোর পিছনে তো পুলিশ মার্কিং করে রাখা সম্ভব না। সেটা না হওয়াই ভালো, সেটা না হওয়াই ভালো। এবং আপনি কোন রাজ্যে, একটা রাজ্যের নাম বলতে পারবেন না যেখানে করাপশন হয় না। কোন রাজ্যে করাপশন নেই? পশ্চিমবঙ্গে আছে, সেটাকে অস্বীকার করছে না। দুর্নীতিবাজদের ছাগনিতে ছেঁকে বাদ দিতে হবে, সেরকম ভাবে তৃণমূল কংগ্রেস বাদ দিচ্ছে আগামী দিনে। কিন্তু এখনো আমি আপনাকে বলছি, মন্দের ভালো যদি বলেন পলিটিক্সে, তাহলে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। শুভেন্দু অধিকারী কি এখান থেকে ওখান থেকে গায়ে মানে না আপনি মরুন, নিজের অ্যাসাইনমেন্ট নিজেই ঠিক করছে, গায়ে মানে না আপনি মরুন। ওকে কেউ বিজেপিও কেউ কিছু বলেন, বিজেপি ওকে পাত্তা দেয় না, ও ছুটে বেড়ালেই হবে। দিলীপ ঘোষের আমলে, দিলীপ ঘোষ এমপি 2019 সালে 2 থেকে 18 নিয়ে গেছিলেন, 2021 সালে জিততে পারেনি, ইসবার 200 পার বলেছিল, 77-এ পগার পার হয়ে গেছে, কিন্তু 4 থেকে 77-এ নিয়ে গেছে। এই লড়াইটা বিশাল কঠিন। 4 থেকে 77-এ নিয়ে গেছিল শুভেন্দু যখন থেকে দলের দায়িত্ব নিল। তারপরে দেখুন 18টা কমে 12 হলো, ঠিক আছে। আর একটা ওই কিংডমের অঙ্ক বলে রাখি, পাটিগঞ্জে করেছেন তো ছোটবেলা, ওই কিংডম আগের বার কি বলেছিল, ইসবার 200 পার বলেছিল, বিখ্যাত ডায়লগ। কত পেয়েছিল? 200 জায়গায় 77 এলো, তারপর তার থেকে কমে না, আমি 200 2021 সালে 200 বলে 77 পেয়েছি। 77 পেয়েছে। ওই কিংডম করুন, 200 বলে পেলো 77, এবারে বলছে 170 পাবো। তাহলে 170 বলে কত পেতে পারে? 200 যদি 77 170 মানে তো 30-35 পাবে। 26-এ 26টাও আসন পাবে না। আপনাকে বলে রাখছি, এসআইআর নিয়ে আমি জানি না কেন প্রশ্ন করলেন না, একটা গুরুত্বপূর্ণ এবং জ্বলন্ত ইস্যু আসছে, ঠিক আছে? বলুন এসআইআর নিয়ে বলুন, 26-এ 26টাও সিট পাবে না, বলুন। এসআইআর নিয়ে যে ব্যাপারটা ঘটলো, আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, অথচ ব্যাকআপ হিসেবে ক্যাম্পও করলেন, ভোট রক্ষা মঞ্চ বা ভোট রক্ষা অধিকার বলে ক্যাম্পও করলেন, এবং ফর্ম ফিল আপের জন্য নিজেদের থেকে আলাদাভাবে বুথে বুথে লোকও বসালেন। তো দ্বিমত পোষণ হয়ে বলে জনগণের ক্ষেত্রে মনে হচ্ছে না, বা বিরোধী বা এটাকে তো দ্বিমত হিসেবে বুঝতে পারলাম না আপনার প্রশ্ন। এদিকে আপনি সাপোর্ট করছেন না, এদিকে ফর্ম ফিল আপের না, জন্য আপনাদের একটা জায়গায় ভুল হচ্ছে, ভুল ব্যাখ্যা করবেন না। এই যেমন কিছু কিছু এই নওশাদ ফওশাদ, ঠিক আছে, এরা কিছু কিছু আছে ভুল ব্যাখ্যা করছে এটা, ঠিক আছে। আপনি জানেন নওশাদের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় চ্যাট হয়েছিল, ওরা দুই ভাই একদম জিনিস কাট পিস একদম, ওই নওশাদ আর আব্বাস, আচ্ছা, ঠিক আছে। ওদের ফুরপুরা শরীফ ওদের বাড়ি তো, হিম্মত থাকলে ফুরপুরা শরীফ থেকে দাঁড়ান না, জিততে পারবে। নওশাদ ভাঙড়ে কেন জিতেছে? ভাঙড়ে তৃণমূলের কিছু করাপ্টেড বদমাস লোক ছিল, মানুষ পছন্দ করছিল না। আচ্ছা, নওশাদ একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, দেখতে ভালো, আমার খুব বন্ধু হয়, আমার থেকে বয়সে ছোট, ঠিক আছে। ও ভলিবলে ন্যাশনাল খেলা ছেলে, ঠিক আছে। কিন্তু ওই মুখ থেকে বলে ফেলেছে আমার বাড়িতে বছর 1 কোটি টাকার কাঠ পড়ে, ঠিক আছে। এরা বেসিক্যালি কে কি সবাই জানে, ঠিক আছে। শুভেন্দু অধিকারী দিলীপ বিজেপির হাত শক্ত করার জন্যই এসেছিল। ডায়মন্ড হারবারে বার খেয়ে নাড়াতে যাচ্ছিল, তখন দেখলো না বাঘের মুখে পড়ছি, করলো না। এই ওয়াক আপ নিয়ে যেমন কিছু ভুল ব্যাখ্যা হচ্ছে, মমতা ব্যানার্জি কিন্তু সেটা সেটার ব্যাখ্যা দিয়ে দিয়েছে। ওয়াক আপ নিয়ে যেটা ভুল ব্যাখ্যা হচ্ছে, দেখুন তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে কোনোদিন বিরোধিতা করেন। এসআইআর তো হতেই হবে, না তো মৃত ভোটারদের নাম কি করে বাদ যাবে, ডবল এন্ট্রি গুলো কি করে বাদ যাবে, ঠিক আছে। তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি এটা বলেছিলেন, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ না যায়। আপনি বলুন তো, সোনালী খাতুন বিয়ের পরে হচ্ছে সোনালী বিবি, 9 মাসের অন্তঃসত্ত্বা, 7 বছরের একটা বাচ্চা, দিল্লিতে, যার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, যাদের 1952 সালের বীরভূমের দলিল আছে, তাকে দিল্লি পুলিশ বিএসএফ কে দিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আপনি বলুন তো, তাহলে আপনার দেশের সরকার আপনাকে রক্ষা না করে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিল বিনা অপরাধে। ভারতের সংবিধান বলে যদি কোনো অপরাধী তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় যাক, কিন্তু একজন নির্দোষকেও যেন জেল খাটানো না হয়। সেখানে সোনালী বিবি, সোনালী খাতুনকে, একটা সংখ্যালঘু গরিব পরিবারের মহিলাকে, প্রেগনেন্ট মহিলা, তাকে জেল খাটালো। মানে কি, বাঙালি বা বাংলা ভাষায় কথা বললেই তাকে বিদেশি করে দেওয়া হচ্ছে। এই চক্রান্তটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বলেছে যেন একজন বৈধ ভোটারের নামও না বাদ যায়। শুভেন্দু অধিকারী আওয়াজ মারছিল 1 কোটি রোহিঙ্গা, একজন রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যায়নি। আমি আপনাকে কালকে কলকাতা টিভিও একই রিপোর্ট, ঠিক আছে, একজন রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যায়নি। মতুয়াদের মধ্যে, যে মতুয়ারা বিজেপির ভোট ব্যাংক, বরং তাদের মধ্যে এফেক্ট হচ্ছে। শান্তনু ঠাকুর একটা চ্যাংরা ছেলে, অস্ট্রেলিয়ায় বাড়ি, আচ্ছা, ঠিক আছে। ও মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে বলছে তোমাদের ভোটার কার্ড না করে দিলে আমি করবো। শান্তনু ঠাকুর কোন হরিদাস পালো ভোটার কার্ড করে দেবে? সিএ এর নামে, হিন্দুত্বের নামে, মতুয়া কার্ডের নামে পয়সা তুলে লন্ডনে ফুর্তি মারতে গেছে, ছবি বেরিয়েছে, ঠিক আছে। আমি সেই আমার বিভিন্ন কন্টেন্টে দেখিয়েছি। অসীম সরকার আমার নামে একটা বাজে ভিডিও বানিয়েছিল, ঠিক আছে। আমি ডাইরেক্ট ফোন করেছি, এরকম বলেছেন কেন? বলছেন আমার ভুল হয়ে গেছে, সেই রেকর্ডিংও ছেড়েছি, ঠিক আছে। আমি সেই রেকর্ডিং দেখুন না, অসীম সরকার, আমি সেই রেকর্ড ডাইরেক্ট আমি বললাম আপনি কে, এর মাঝে একটা কাট করব, ঠিক আছে। আমি এটা বলে নিয়ে এসআইআরটা, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে, কোনো বিরোধিতা করেনি।
বলেছে একজন অবৈধ ভোটারও যেন বাদ না যায়। এইবারে নির্বাচন কমিশন, এটা হলো আপনি সিপিএম আমলে শুনেছেন তো, সাইন্টিফিক রিগিং, ওরা এটাকে দিয়ে সাইন্টিফিক রিগিং করাতে এসেছিল, ঠিক আছে? সেইটা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ধরে ফেলেছে, আর করতে পারেনি। আর বুথে বুথে লোক ছিল বলেই করতে পারেনি, কিন্তু কোনোদিন এসআইআর এর বদনাম করেনি সিপিএম। একটা আমি বলি কিভাবে বক্তব্য ভুল ব্যাখ্যা করা হয়। ইন্দিরা গান্ধী একটা সময় বলেছিল গরিবি হটাও, গরিবি হটাও। গরিবি হটাও বাংলা মানেটা কি? গরিব গরিব খতম করো মানে হ্যাঁ, দারিদ্রতা শেষ করো। জ্যোতি বসু আর সিপিএম কত বড় মৃত্যুক ছিল জানেন? তারা পশ্চিমবঙ্গের মাটিতে গ্রামের লোককে কি বুঝিয়েছিলেন? গ্রামের লোক তো হিন্দি বোঝে না, গ্রামের লোককে বুঝিয়েছিল গরিবকে বার করে গরিব লোককে দেশ থেকে বের করে দাও। তো এই যে যেটা বলছে তৃণমূল, কোনোদিন এসআইআর বিরোধিতা করেনি। তৃণমূল বলেছে এসআইআর করতে গিয়ে চক্রান্ত করে যেন একজন বৈধ ভোটারের নামও না বাদ যায়, এটা বলেছিল তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি। আচ্ছা, এবার শেষ করুন। শেষ করবো, আর 2 মিনিট সময় নেবো আপনার কাছ থেকে। আমাদের দীপক ব্যাপারী বাবু, যিনি আপনার মতো যথেষ্ট ভালো ভালো কাজ করে চলছেন, একসঙ্গে একটা জিনিস যেটা উনি নিজে থেকে ভিডিও প্রচার করে 3 বাটি গোশ যে আমিও খাচ্ছি, আমার খেতে ভালো লাগছে, সেটা নিয়ে আপনার একটা ভিডিও প্রকাশ হয়েছিল। আর সে জায়গা থেকে ধর্ম ওনার জায়গায় সেটা আপাতত ক্যামেরার সামনে না করে নিজের পজিশন ঠিক রাখা দরকার ছিল বলে মনে হয়। আমি তো যা বলার বলে দিয়েছি, যা বলার বলে। এই অসীম সরকারের কেস নিয়ে অসীম সরকার ওকেও গরু খোগর না গরু খোকেও আর কি একটা গালাগালি দিয়েছিল, একই কথা আমাকে বলেছিল। আমি অসীম সরকারকে ফোন করে ডাইরেক্ট বলেছিলাম, কেন বলেছেন? অসীম সরকার বলেছে আমার ভুল হয়ে গেছে। রেকর্ডিং শুনিয়ে দিচ্ছি, দেখুন রেকর্ডিং শুধু না, আমি ভিডিও করেছি, ঠিক আছে? আর দীপককে বলেছিল, দীপক ওকে ফোন করতে পারতো। দেখুন, আপনার নামে কেউ যদি মনে হয় আপনাকে কেউ কটু কথা বলছে, আপনার যদি মান সম্মান থাকে, আপনি যদি মনে করেন আপনি মানহানি মামলা করতে পারেন। দীপকের কাছে 2টো অস্ত্র ছিল, ঠিক আছে? দীপক আইদার ভিডিও করে তাকে জবাব দিতে পারতো, আইদার দীপক যদি মনে করতো তার সম্মান নষ্ট হয়েছে, ঠিক আছে, দীপক তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারতো। ওকে গরুখোর বলেছে, এবং দীপক আসলে প্রমাণ করে দিল দীপক সম্পর্কে অসীম সরকার যে কথাটা বলেছে খুব একটা খারাপ, ঠিকই বলেছে। দীপক সেটা প্রমাণ করে দিল। মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে মদকে হারাম বলা হয়, আর গরুর মাংসটা হলো হালাল। দীপক কি কম্বিনেশন করেছে বলুন তো? এক থালা গরুর মাংস মানে হালাল, সঙ্গে হাতে রামের বোতল, মদের বোতল, হালাল আর হারাম একসাথে করে দিয়েছে। ও কত বড় হারামি এবার আপনি ভেবে দেখুন। বন্ধুরা, অনেকটাই সময় হয়ে গেছে, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সব থেকে ভালো লাগলো সোমনাথ দার এনার্জেটিক পারফরমেন্স, অনেক তথ্য, অনেক নলেজ রেখে কথা বলেন। উনি আজকের মানুষ মানে এই লাইনে আজকের নয়, যথেষ্ট যৌক্তিকতা ওনার কথার মধ্যে রয়েছে। আশা করা যায় ওনার বক্তব্যের সঠিক ব্যাখ্যা আপনারা গ্রহণ করবেন, সেইভাবে পরবর্তী প্রজন্ম আগাবে, এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।